মাসুদ রানা। গল্প প্রমাণ কই। এক, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ নেই, শূন্য পড়ে আছে মেজর জেনারেল রাহাত খানের পিঠ উঁচু রিভলভিং চেয়ারটা। চিফ নেই, মাসুদ রানা নেই, অথচ 3 মাসের মধ্যেই সুষ্ঠুভাবে চলতে শুরু করেছে আবার সমস্ত কাজকর্ম। অগাধ পানিতে পড়েছিল সোহেল, মস্ত বোঝা চেপে গিয়েছিল ওর মাথার উপর। প্রথম একটা মাস দুশ্চিন্তা জর্জরিত সোহেলের বিমর্ষ চেহারা দেখলে রীতিমতো মায়া হতো সোহানার। মনে হতো কয়েক বছর বেড়ে গেছে বেচারার বয়স। কিন্তু হঠাৎ কি করে যেন আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠেছে মানুষটা। সহজ স্বচ্ছন্দ সাবলীলভাবে কাজ চালিয়ে যাচ্ছে সে চিফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। হয় হঠাৎ নিজের মধ্যে প্রচণ্ড কোনো শক্তি খুঁজে পেয়েছে সে, যার ফলে যোগ অঙ্কের মতো সহজ হয়ে গেছে ওর কাছে সমস্ত কাজ, নয়তো অন্য কারো দক্ষ হাতে গুরু দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বেঁচেছে সে। অন্য আর কোনো লোক দেখা যাচ্ছে না, কাজেই ধরে নেওয়া যায় হঠাৎ রাতারাতি আত্মবিশ্বাস, বিচক্ষণতা ও কর্মদক্ষতা 10 গুণ বেড়ে গেছে সোহেলের। এটা যে একেবারে অসম্ভব তা নয়। অনেক সময় দেখা গেছে কোনো দুর্লঙ্ঘ প্রতিকূল চাপের সম্মুখীন হলে মানুষ হঠাৎ নিজের মধ্যে প্রচণ্ড কোনো ক্ষমতার উৎস আবিষ্কার করে বসে। এটা সম্ভব, কিন্তু কেমন যেন একটু সন্দেহ জাগে মাঝে মাঝে সোহানার মনে। সোহেলই যদি সব কিছু চালাবে, তাহলে সিপের গদিতে বসছে না কেন সে? কেন শূন্য পড়ে রয়েছে 7 তলার সেই কামরাটা, যার দরজার সামনে দাঁড়ালে সম্ভ্রম ও শ্রদ্ধায় আপনা আপনি নত হয়ে আসতো প্রতিটা দুর্ধর্ষ দুঃসাহসী এজেন্টের মাথা। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে টেলিফোনে কার সাথে কথা বলে সোহেল দরজা বন্ধ করে? চিফ অ্যাডমিনিস্ট্রেটরের দরজা বন্ধ করে চিফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারের পাশে ছোট্ট টিপয়ের উপর রাখা লাল টেলিফোনটা বাজলেই ঘর থেকে সবাইকে বের করে দেয় কেন সে? কিছু একটা গোলমাল আছে। অদৃশ্য কারো ছায়া যেন আজ করতে পারছে সোহানা। কে সে? মেজর জেনারেল রাহাত খান রানা? একটা ফটোগ্রাফি ইয়ারবুক ঘাটছিল সোহানা, আর ভাবছিল, না, রানা কি করে হবে? গত 2 মাসে 2 বার মাত্র দেখা পেয়েছে সে রানার। অত্যন্ত ব্যস্ত সে, বাড়িতে পাওয়া যায় না। মতিঝিলে অফিস নিয়েছে একটা, সেখানে থাকে না। কোথায় থাকে, কোথায় যায়, কি করে কেউ জানে না। মাঝে নাকি ঢাকার বাইরেও ছিল বেশ কিছুদিন। মনে হচ্ছে কত যুগ যেন দেখেনি সে রানাকে। ওকে দেখার জন্যে মনটা কেমন যেন করে ওর। ও কি প্রেমে পড়েছে? দূর, ওই লোকের প্রেমে পড়া যায় নাকি? আকর্ষণ বোধ করে ও, ব্যাস এই পর্যন্তই। ধরা ছোঁয়ার বাইরে ছিল লোকটা, বাইরেই রয়ে গেল। বাঁধনে পড়ে না বলেই কি ওর এত আকর্ষণ? আজ অফডে, নায়লাকে নিয়ে 3টার শোতে সিনেমায় যাবে ঠিক করেছে। সাজগোজ সেরে ছবির পাতা উল্টাচ্ছে এখন। টিকিট কেটে রেখেছে নায়লা ওর ভাইকে দিয়ে সকালেই। 2:45 বাজলেই রওনা হবে সোহানা। নায়লাকে তুলে নিয়ে চলে যাবে অভিসারে। ঠিক 2:40 ফোন বেজে উঠল। সুরেলা মেয়েলি কণ্ঠস্বর। মাসুদ রানা কথা বলতে চান, দিন ওকে। হঠাৎ কেন যেন বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গেল সোহানার। বহুদিন অপেক্ষার পর এসেছে রানার ফোন। গোলাপি একটা আভা ছড়িয়ে পড়ল গালে। গরম হয়ে উঠেছে কান দুটো। নিজেকে শাসন করল সোহানা। এই কি হচ্ছে? নিজের এই পরিবর্তনে আয়নার দিকে চেয়ে ভুকুটি করল সে নিজেকে। খুটখাট শব্দ, বাজারের অস্পষ্ট আওয়াজ, খটাং, তারপর ভেসে এলো রানার ভরাট কণ্ঠস্বর। কি করছো সোহানা? তোমার মুন্ডুপাত করছি। মেয়েটাকে? আমার নতুন অফিসের সেক্রেটারি, নাম সালমা কবির।
বয়স 22, গায়ের রং ফর্সা, চেহারা অপূর্ব, অবিবাহিতা। হ্যাঁ, দাঁড়াও, তোমার 14টা বাজাচ্ছি আমি। হো হো করে হাসলো রানা। তারপর বলল, তোমার সব কথা শুনতে পাচ্ছে সালমা। সি সি আল্লাহ, তাই নাকি? সত্যি? সত্যি না তো কি? কসম লাগে তোমার, সত্যি শুনতে পাচ্ছে? সোহানার কণ্ঠে অনুনয়। না, ঠাট্টা করছিলাম। কি করছো এখন? 5 মিনিটের মধ্যে কাপড় পরে চলে আসতে পারবে? ধক করে উঠল সোহানার বুকের ভিতরটা। রানা ডাকলে কেন সে এরকম হয় বুঝতে পারে না সে। মনে হয় এখনই ছুটে চলে যাই। সামলে নিয়ে তরল কণ্ঠে বলল সে, কেন এত তাড়াতাড়ি কিসের? এক একেবারে 5 মিনিটে? 3টের শোতে সিনেমা দেখব ভাবছি। তোমাকে নেব না সালমাকে? খবরদার, ও যদি তোমার সাথে যায় তাহলে ঠ্যাং ভেঙে দেব আমি। ও মেয়ের। আমি আসছি, জলদি এসো। কোন হলে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো সোহানা। কোন হলে ছবি দেখবে? অভিসার। এই সেরেছে। দূর, বাজে বই চলছে ওখানে। অন্য কোনো হলে চলো। টিকিট কাটাতে পাঠিয়ে দিয়েছি গিল্টি মিয়াকে। বাজে বই মানে? 3টে অস্কার পেয়েছে। 10টা অস্কার পেলেই বাকি। ওই হলে সিনেমা দেখতে আমার ভালো লাগে না। যাক, আসছি আমি। তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। 2:45 বাজে, তাড়াতাড়ি এসো। আমি অফিসে অপেক্ষা করছি তোমার জন্যে। ঠিক আছে। মেয়েটাকেও সেই ফাঁকে এক নজর দেখে নেওয়া যাবে। কিন্তু কথা নেই বার্তা নেই। সিনেমা কেন হঠাৎ? হঠাৎ তোমার কথা মনে পড়ল তাই। এতদিন মনটা কোথায় পড়েছিল? কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার কথা মনে পড়ল কেন? শ্যাট আপ। বাজে না বুকে, কাপড় চোপড় পরে নাও। কাপড় পরাই আছে স্যার, আসছি। লাইন কেটে দিয়েই দুটো রিং করলো সোহানা নায়লার নাম্বারে। সেই পুরনো গত। রাগ করিস না ভাই, আমার না ভীষণ মাথা ধরেছে। সত্যি? না না না, আর কিছু না। কেউ ফোন করেনি। তুই তোর সেই মামাতো ভাইটাকে নিয়ে যা না। ইস, আমি যেন কিছু জানি না। যা, কি অসভ্য। রাখছি। রাগ করিস না কিন্তু, ইত্যাদি। রিসিভার নামিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সোহানা। বার কয়েক চিরুনি বুলালো চুলে। পাউডারের পামটা আরেকবার হালকা করে বুলালো মুখে, ঘাড়ে, গলায়। লিপস্টিক গাঢ় করে নিল আরেকটু। রানার প্রিয় সেন্ট শ্যানেল নাম্বার 5 স্প্রে করলো আসলে। শাড়ির কুচি ঠিক আছে কিনা ঘুরে ফিরে আয়নায় ভালো করে দেখে নিয়ে খুশি মনে নেমে এলো সিঁড়ি বেয়ে তত্তর করে। দীঘল একহারা শরীরে চমৎকার মানিয়েছে ক্যাঞ্জি ফরম। বৈশাখের উত্তপ্ত দুপুর। কর্মব্যস্ত শহরের প্রাণচাঞ্চল্য ঝিমিয়ে এসেছে অনেকটা। রাস্তাঘাট প্রায় জনশূন্য। প্রখর রৌদ্রের দোর্দণ্ড প্রতাপ এখন রাজধানীর বুকে। এক চিলতে মেঘ নেই আকাশে। কার্নিশের এক চিলতে ছায়ায় বসে ঠোঁট ফাঁক করে হাঁপাচ্ছে কাক। শুকনো গরম বাতাস। রাস্তার পিচ গলে গিয়ে চচ্চর শব্দ উঠেছে গাড়ির চাকায়। তেতে উঠেছে গাড়ির ছাদ 3 মিনিটেই। মতিঝিল কমার্শিয়াল এরিয়া। বিশাল এক অট্টালিকার 7 তলার উপর রানার এয়ার কন্ডিশন অফিস সুইট। লিফটে চড়ে উঠে এলো সোহানা 7 তলায়। লম্বা করিডোর। বাঁ দিকের সবশেষ দরজাটায় আটা রানার নেমপ্লেট। দরজা ঠেলে পুরো কার্পেট মোড়া ঘরে ঢুকতেই ডোরবেলের মিষ্টি একটা আওয়াজ হলো, টুং টাং। চোখ তুলে চাইল ডেস্কের ওপাশে চেয়ারে বসা একটি কর্মব্যস্ত তরুণী। সোহানা বুঝল সালমা কবির। মিথ্যে বলেনি রানা। এক বাক্যে সুন্দরী বলা যায় একে। মিষ্টি হেসে উঠে দাঁড়ালো মেয়েটি। সুরেলা কণ্ঠে বলল, আসুন এদিকে, এই দিকে। আপনার জন্য অপেক্ষা করছেন মিস্টার মাসুদ রানা। ইঙ্গিতে রানার কামরার বন্ধ দরজা দেখালো সালমা। এগিয়ে গিয়ে মেলে ধরল দরজাটা। সপ্রশংস দৃষ্টিতে মেয়েটাকে একবার আপদ মস্তক দেখে নিয়ে ঢুকে পড়ল সোহানা খোলা দরজা দিয়ে। জুতো শুদ্ধ 2 পা টেবিলের উপর তুলে দিয়ে সুইবেল চেয়ারে বসে চোখ বুজে সিগারেট টানছে রানা। কি যেন ভাবছে সে গভীরভাবে। সোহানা ঘরে ঢুকতেই চোখ মেলে চাইল। ঝট করে পা নামিয়ে নিয়ে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে কয়েক সেকেন্ড। মাই গড, দারুণ লাগছে তোমাকে সোহানা।
দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছ তুমি। মনে হচ্ছে তোমাকে না পেলে বাঁচব না। চমৎকার মানিয়েছে, কিন্তু শাড়িটা? আস্তে বন্ধ হয়ে গেল সোহানার পিছনে দরজাটা। সি আঙ্কেল বলতে কিছুই ছি আক্কেল বলতে কিছুই নেই তোমার? কপট রাগে ভুরু কোচকালো সোহানা। বেহায়া কোথাকার! কী ভাবলো মেয়েটা বলো তো? বোঝা গেল মনে মনে খুশি হয়েছে সে প্রশংসায়। এগিয়ে এলো সে টেবিলের কাছে। কি আবার ভাববে? ভাবলো চমৎকার না কচু। লোকটার রুচি বলতে কিচ্ছু নেই। প্রেমে পড়লে একেবারে অন্ধ হয়ে যায় বেটা ছেলেগুলো। হাসলো সোহানা। হয়েছে, আর স্ত্রী চরিত্র বিশ্লেষণ করতে হবে না। উঠে পড়ো, আর 5 মিনিট আছে। আরে বসো বসো, হাফ টাইম পর্যন্ত বিজ্ঞাপন আর ট্রেলার দেখাবে। 3:30টায় উঠব। তাহলে এত তাড়া দিচ্ছিলে কেন? বসে পড়ল সোহানা একটা চেয়ারে। তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। তোর সই ছিল না কিছুতেই। বাজে কথা রাখো, আসল ব্যাপারটা কি বলো দেখি। আসলে একটা কাজের ভার দেব তোমাকে। কি কাজ? এখনই আমার এক বন্ধু আসবে, মাহবুব। যুদ্ধে পরিচয়, খুব নাকি বিপদে পড়েছে। কোর্ট থেকে ফোন করছিল। হাজতে ঢোকার আগে 20 মিনিটের জন্য আমার সাথে দেখা করার অনুমতি নিয়েছে। ওর বক্তব্যটা শুনবে তুমি মন দিয়ে, তারপর সমস্যার সমাধানের দায়িত্ব নেবে। আর তুমি? আমি থাকবো তোমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তার মানে তোমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, এই তো? কিছু একটা বলতে যাচ্ছিল রানা, এমন সময় ঝট করে দরজা খুলে ঝড়ের বেগে ঘরে ঢুকলো গিল্টি মিয়া। হাতে ধরা দুটো সিনেমার টিকিট, মুখটা ফ্যাকাশে। দুজনেই অবাক হয়ে চাইল ওর দিকে। পুলিশ, প্রায় ফিসফিস করে বলল গিল্টি মিয়া, উত্তেজিত চাপা কণ্ঠস্বর। এই দিকেই আসছে স্যার, দুজন দারোগাও আছে। দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে উকি দিয়েই পাথরের মতো জমে গেল সে। ঘরে ঢুকছে দুজন পুলিশ ইন্সপেক্টর। সর্বনাশ, ঢুকে পড়েছে। এইবারই সেরেছে। নিজ্ঞাত মারা পড়েছি। এদিক ওদিক চাইল সে, লুকোবার জায়গা খুঁজছে। সালমা এসে ঢুকলো। দুজন পুলিশ অফিসার আপনার সাথে দেখা করতে চান, নিয়ে এসো। রানার মুখের দিকে 2 সেকেন্ড আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রইল গিল্টি মিয়া। তারপর টিকিট দুটো টেবিলের উপর ছুঁড়ে দিয়েই এক লাফে চলে গেল অ্যাটাচড বাথরুমের দরজার সামনে। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সে বাথরুমের ভিতর। কার্পেটের উপর দিয়ে ভারী বুটের শব্দ এগিয়ে আসছে এদিকে। দরজার সামনে একটু ইতস্ত করল, তারপর ঢুকে পড়ল ঘরে। এক নজরেই চিনতে পারল সোহানা। পত্রিকায় ছবি দেখেছে সে এই লোকের। এসো মাহবুব। এগিয়ে এলো সাব ইন্সপেক্টর মাহবুব আলম। ওর পিছনে একজন পৌরে পুলিশ অফিসার, অত্যন্ত রাগী চেহারা। একজোড়া পাকা গোঁফ মোম দিয়ে পাকিয়ে সুসল করা। পাকা ভুরুর নিচে চোখ জোড়ায় বাঘের দৃষ্টি। পরিচয় করিয়ে দিল মাহবুব আড়ষ্ট ভঙ্গিতে। ইনি মিস্টার জালাল শিকদার, রমনা থানার ওসি, আমার বস। ইনি মিস্টার মাসুদ রানা, এরই সাথে দেখা করতে চেয়েছিলাম স্যার। আর ইনি? সোহানার দিকে চেয়ে একটু ইতস্তত করল মাহবুব। ইনি মিস সোহানা চৌধুরী, আমার সহকারিনী। বসুন দারোগা সাহেব। বসো মাহবুব। তোমার ফোন পেয়ে তো ঘাবড়েই গিয়েছি একেবারে। তারপর কি খবর? লেটেস্ট হচ্ছে হাজত বাস। আমার ব্যাজ আর রিভলভার কেড়ে নেওয়া হয়েছে। আমি এখন অ্যারেস্টেড। ফেসে গেছো তাহলে? চার্জটা কি? মার্ডার, 1st ডিগ্রি মার্ডার। আই সি। ভুরুজোড়া কুচকে গেল রানার। চোখে অন্ধকার দেখছি মাসুদ ভাই। 6 দিন পর কোর্টে তারিখ পড়েছে। 6 দিনের মধ্যে প্রমাণ সংগ্রহ করতে হবে যে আমি নির্দোষ। অথচ হাজতে বসে কিছুই সংগ্রহ করা সম্ভব নয়। হতাশ আর উদ্বেগ ফুটে উঠল মাহবুবের মুখে। সাহায্য পাবো আপনার? তুমি দোষী না। 1 মিনিট ভাবল রানা চোখ বুজে, তারপর বলল, ঘটনাটা খুলে বলো দেখি। আপনি কাগজে দেখেননি ঘটনাটা? না, ঢাকার বাইরে গ্রামে ছিলাম, আজ সকালে এসেছি, কাগজ দেখার সুযোগ হয়নি। সাহায্য পাচ্ছি?
উদ্গ্রীব মাহবুবের দুই চোখ। আগে সবটা ব্যাপার শুনবো আমি, তারপর কথা দেব। নাও শুরু করো। 2 রাত 1:30 নিউ সার্কুলার রোডে 9 ফ্ল্যাটের একটা তেতলা বাড়ির সামনে কার পার্কের পাশে অন্ধকার একটা ঝোপের মধ্যে বসে আছি। 13 নম্বর বাড়ি। বাড়িটার পিছন দিকে পাহারা দিচ্ছে সাব ইন্সপেক্টর রুস্তম আলী। একটা টেলিফোন পেয়ে আমাদের পাঠিয়েছিলেন ওসি সাহেব। কদিন আগে হেমায়তপুর মেন্টাল হসপিটাল থেকে গারদ ভেঙে পালিয়েছিল একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। খুন করে বেড়াচ্ছে সে এখন ঢাকার বুকে রাতের অন্ধকারে। গভীর রাতে জানালা শিক ভেঙে বা দরজার বল্টু খুলে ঢুকে পড়ে সে বাড়ির ভিতর। ঘুমন্ত যুবতী মেয়ে ফেলেই আক্রমণ করে। মাথায় হাতুড়ি মেরে খুন করে সে প্রথমে, তারপর মৃতদেহের উপর বলাৎকার করে ধারালো ছুরি দিয়ে কেটে কেটে মুখ চোখ বিকৃত করে দেয়। সেদিন রাত 11টার সময় হঠাৎ ফোন এলো, এই বাড়িটার আশেপাশে একজন লোককে ব্যাগ হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখেছে একজন মহিলা জানালা দিয়ে। খুবই আতঙ্কিত কণ্ঠস্বর। ফোন পাওয়ার 15 মিনিটের মধ্যে পজিশন নিয়েছি আমরা। গত মঙ্গলবারের ঘটনা। 3 ঘন্টা ধরে তুমুল ঝড় বৃষ্টি হয়ে গেছে সেদিন ঢাকায়। কালবৈশাখী। এখানে ওখানে ভাঙা ডালপালা। বসে আছি আর মশা তাড়াচ্ছি। একটু নড়ে উঠল ঝোপটা। বোতাম টিপলাম টর্চের। কুকুর। ঝুরঝুরে বুড়ো একটা কালো অ্যালসেশিয়ান। অবাক হয়ে দেখছে আমাকে। যাতে ঘেউ ঘেউ না করে সেজন্যে চুকচুক করে ডাকলাম। এলো না। গড়গড় আওয়াজ করে মিশে গেল অন্ধকারে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে উঠলাম। মশাগুলো একেবারে খেপে গেছে রক্তের স্বাদ পেয়ে। ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। হাল ছেড়ে দিয়ে উঠে পড়তে যাচ্ছিলাম। এমনি সময় কি যেন নড়ে উঠল প্রায় অন্ধকার বাড়ির বারান্দার কাছে। মুহূর্তে সজাগ হয়ে উঠল আমার চোখ কান। ছায়ামতো দেখতে পেলাম লম্বা একজন লোক সতর্ক ভঙ্গিতে এদিক ওদিক চাইছে। এগোতে গিয়ে ইতস্তত করলো একটু, আবার সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলো এদিক ওদিক। তারপর দ্রুত পায়ে সোজা হাঁটতে শুরু করলো আমার দিকে। বাম হাতে বেশ বড় সড়ো একটা ব্যাগ দেখা যাচ্ছে। এখনও 20 গজ দূরে আছে সে আমার থেকে। রিভলভারটা বের করে হাতে নিলাম। ওর চালচলনে অপরাধী ভঙ্গি। 5 বছর পুলিশে চাকরি করছি, এ ব্যাপারে আমার ভুল হওয়ার কথা নয়। নিঃসন্দেহ হলাম যখন মাঝপথে থেমে আবার এদিক ওদিক চাইল লোকটা। খুট শব্দ হলেই দৌড় দেবে এমন ভঙ্গিতে। প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা করছে যেন লোকটা। 10 গজের মধ্যে আসতেই এক লাফে উঠে দাঁড়ালাম, এক হাতে টর্চ আরেক হাতে রিভলভার ধরে। আলো জেলে বেশ জোরে বললাম, হোল্ড, হ্যান্ডস আপ। মাথার উপর হাত তুলে দাঁড়াও, আমি পুলিশ ইন্সপেক্টর। থমকে দাঁড়ালো লোকটা, কিন্তু সে কেবল এক মুহূর্তের জন্যে। পর মুহূর্তে পাই করে ঘুরে দৌড় দিল সে বায়ে। আমিও ছুটলাম পিছন পিছন। চিৎকার করেই চলেছি, খবরদার দাঁড়াও, নইলে গুলি করব। কিন্তু গ্রাহ্য করলো না লোকটা। মাঠের মধ্যে দিয়ে দৌড়ে চলল সে ফুলগাছ আর ছোট ছোট ঝাউঝোপ ডিঙিয়ে। সামনের পুকুরটার কথা ভুলেই গিয়েছিল। হঠাৎ পানি দেখতে পেয়ে থেমে গেল লোকটা। তারপর ঘুরে দাঁড়ালো। আবার বললাম, মাথার উপর হাত তুলে দাঁড়াও, নইলে গুলি করব। মনে হলো লোকটা আদেশ পালন করতে যাচ্ছে। হাতের ব্যাগটা ফেলে দিল সে মাটিতে। 2 হাত তুলছে সে উপরে। হঠাৎ একটা হাত চলে গেল ওর কোটের পকেটে। ঝট করে বেরিয়ে এলো একটা পিস্তল। গুলি করলাম। 2 পা পিছিয়ে গেল লোকটা। 2 হাত শূন্যে ছুড়ল, তারপর ঝপাং করে পড়ে গেল পুকুরের ভিতরে। ছুটে গেলাম পুকুরের ধারে। টর্চের আলোয় দেখলাম উপুর হয়ে পড়ে আছে লোকটা। লাল হয়ে উঠছে আশেপাশের পানি। ধূপধাপ পায়ের শব্দ পেলাম। প্রাণপণে দৌড়ে আসছে রুস্তম আলী। টর্চের আলো ফেললো আমার মুখের উপর। জিজ্ঞেস করলো, কি হলো মাহবুব? কে গুলি করলো? বললাম, আমি। সংক্ষেপে ঘটনাটা বলে লোকটাকে টেনে তোলার জন্যে নামলাম আমরা দুজন। তুললাম। মারা গেছে লোকটা ততক্ষণে। 45 বছর বয়স হবে। কেমন একটু সন্দেহ হলো, পাগলাগারদ থেকে পালানো কয়েদি ছুট পাবে কোথায়? রুস্তম আলী বলল, চেনা চেনা লাগছে মুখটা। এদিক ওদিক টর্চের আলো ফেলে বলল, পিস্তলটা গেল কোথায়?
দেখছি না তো, পুকুরে পড়লো নাকি? বললাম, তুমি পকেট সার্চ করো, আমি ব্যাগটা দেখছি। ব্যাগটা খুললাম। হাতুড়ি, ছুরি বা তালা খোলার যন্ত্রপাতি নেই। তার বদলে রয়েছে সিরিঞ্জ, স্টেথোস্কোপ, থার্মোমিটার, ব্লাড প্রেশার চেক করার যন্ত্র আর বিভিন্ন কোম্পানির স্যাম্পল ওষুধের শিশি। ডাক্তারের ব্যাগ। লোকটার মানিব্যাগের ভিতর ভিজিটিং কার্ড পাওয়া গেল। তাতে লেখা ডক্টর রুহুল আমিন, MBBS, MSCP ইত্যাদি ইত্যাদি। সর্বনাশ, বলল রুস্তম আলী। কপালে দুঃখ আছে তোমার মাহবুব। একটানা কথাগুলো বলে থামল মাহবুব। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মনে মনে গুছিয়ে নিল কথাগুলো। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুনছিল রানা। চোখ মেলল না। অভ্যস্ত হাতে 555-এর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিল চোখ বুঝেই। নড়ে চড়ে বসল সোহানা। আবার শুরু করলো মাহবুব। ডাক্তার রুহুল আমিন যে কত বড় হোমরা চোমরা লোক জানা ছিল না আমার তখন। পরদিন খবরের কাগজ দেখে জানতে পারলাম তিনি ছিলেন এদেশের এক বিরাট ফ্যামিলির যোগ্য সন্তান। কেবল মস্ত ডিগ্রিধারী ডাক্তারই নন, একজন মিনিস্টারের আপন চাচাতো ভাই। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন তিনি সেই আমলে গোপনে। অনেক কন্ট্রিবিউশন আছে। দয়ার সাগর ছিলেন তিনি। বিনা পয়সায় চিকিৎসা করতেন অসংখ্য লোকের। এমনকি বছর 3 আগে শিকারে গিয়ে টেকনাফের কাছে তিরমিজ বলে একটি দ্বীপের অধিবাসীদের দুঃখ দুর্দশায় এতই বিচলিত হয়ে পড়েছিলেন যে সেই থেকে প্রত্যেক মাসে 2 বার করে নিজের খরচায় প্লেনে করে সেখানে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করে আসতেন তিনি ওদের। ইত্যাদি ইত্যাদি অনেক মহৎ কর্ম করে রেখেছিলেন তিনি। গত কদিনের কাগজ দেখলেই সব জানতে পারবেন। চোর ডাকাত রাজাকার আলবদর যখন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে শহরের বুকে, পুলিশের নাকের ডগায় বসে অপকর্ম চালিয়ে যাচ্ছে যখন কালোবাজারি দুষ্কৃতিকারী আর মজুদদারদের দল, তখন পুলিশ বিভাগের নিরীহ নির্দোষ সম্মানীয় নাগরিকের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল সব কটা পত্রিকা। সরকার বাধ্য হলেন উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করতে। 3 দিন পর বিচার শুরু হলো সকাল 10টায়। নানানভাবে জেরা করা হলো আমাকে। ঠিক কতটা দূরে প্রথম দেখতে পাই, কত দূর থাকতে হ্যান্ডস আপ বলি, কোন ভাবটা আমার সন্দেহ উদ্বেগ করলো ইত্যাদি জিজ্ঞেস করা হলো প্রথমে। তারপর আমাকে বসতে বলে ডাকা হলো ওই বাড়িরই এক বৃদ্ধা বাসিন্দা মিসেস জোন্সকে। মহিলা, দেশি খ্রিস্টান, 80-82 বছর বয়স, বিধবা। কিছু মনে থাকে না তার। পরলোকগত স্বামীর অগাধ টাকা আছে ব্যাংকে। মাসে 1000 করে টাকা পৌঁছে দেওয়া হয় ওর কাছে। একা মানুষ, ভালোভাবেই চলে যায় ওর। জানা গেল প্রত্যেক মঙ্গলবার ডাক্তার সাহেব ওকে দেখাশোনা করতে যেতেন, চিকিৎসা করতেন বিনা পয়সায়। সেদিন মঙ্গলবার ওকে চিকিৎসার জন্যে গিয়েছিলেন তিনি 13 নম্বর ফ্ল্যাট বাড়িতে। ডাক্তারের মধ্যে কোনো রকম অস্থিরতা বা অস্বাভাবিকতা দেখতে পাননি তিনি সেই রাতে। শুধু ঝড় বৃষ্টির ব্যাপারে বিরক্তি প্রকাশ করেছিলেন। টম ঘরের বাইরে ছিল। ওকে খুঁজে ঘরে পাঠিয়ে দেবেন বলে বেরিয়ে গিয়েছিলেন ঘর থেকে। টম হচ্ছে বুড়ির বুড়ো কুকুর। ডাক্তার খুব পছন্দ করতেন কুকুরটাকে। মাঝে মাঝেই খেলনা এনে দিতেন ওকে। ডাক্তার বেরিয়ে যাওয়ার খানিক পরে চিৎকার শুনতে পেয়েছিলেন বৃদ্ধা। তার কিছুক্ষণ পরেই গুলির শব্দ। কি ঘটছে বুঝতে পারেননি, কিন্তু ভয়ানক ভয় পেয়েছিলেন। এরপর ডাকা হলো রুস্তম আলীকে। অত্যন্ত সৎ অফিসার। ব্যাপারটা ঘটে যাওয়ার পর টেলিফোনে খবর পেয়ে ওসি সাহেব ঘটনাস্থলে পৌঁছলেই আমি থানায় ফিরে এসে রিপোর্ট লিখতে বসি। ফলে ওখানে কি ঘটেছে আমি জানতাম না। রুস্তম আলীর জবানবন্দি শুনে কেঁপে গেলাম আমি। জানা গেল পিস্তলটা পাওয়া যায়নি কোথাও। আশেপাশের সমস্ত জায়গা চষে ফেলা হয়েছে। পুকুরে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু ডাক্তারের সেই পিস্তলটা গায়েব হয়ে গেছে বেমালুম। আরও জানা গেল পিস্তলের লাইসেন্স নেই ডাক্তারের, অর্থাৎ তার কাছে পিস্তল থাকার কথা নয়। ওটা আমার চোখের ভুল। রুস্তমকে বিদায় দিয়ে ডাকা হলো একজন ENT স্পেশালিস্টকে। তার কাছ থেকে জানা গেল ডক্টর রুহুল আমিন
অটোস্ক্লেরোসিস রোগে ভুগছিলেন, অর্থাৎ কানের ভেতর একটা হাড় শক্ত হয়ে যাওয়ায় হিয়ারিং এইড ব্যবহার করতেন, কিন্তু ওটা পরীক্ষা করে দেখা গেছে ব্যাটারি ডাউন ছিল। এ থেকে আশ করে নেওয়া হলো খুব সম্ভব চিৎকার করে আমি যা বলেছিলাম তিনি বুঝতে পারেননি। কিন্তু তাহলে দৌড় দিলেন কেন? হঠাৎ প্রশ্ন করল সোহানা। সেটা আমারও প্রশ্ন, কিন্তু কমিশনের ধারণা হঠাৎ আমাকে দেখে গুন্ডা বদমাইশ মনে করেই উনি দৌড় দিয়েছিলেন। পিস্তলটা আমার কল্পনার আবিষ্কার, আর আমি দায়িত্বহীনের মতো একজন নিরীহ নিরপরাধ নাগরিককে হত্যা করেছি। আমার বস শিকদার সাহেবকে ডাকা হলো সবশেষে। সত্যি সত্যি আমার সম্পর্কে তার কী ধারণা আমার জানা নেই, কিন্তু সেদিন তিনি কমিশনের সামনে যা বললেন সেটা সংক্ষেপে দাঁড়ায় আমার মতো সৎ, সাহসী ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার তিনি খুব কমই দেখেছেন। তার বিশ্বাস আমার প্রতিটা কথা সত্য। পিস্তলটা পাওয়া যায়নি ঠিকই, কিন্তু চেষ্টা করলে হয়তো এ রহস্য ভেদ করা অসম্ভব নয়। অতীতে আমি কি ভালো কাজ করেছি তার উপর নীতিদীর্ঘ বক্তৃতাও দিলেন, কিন্তু কাজ হলো না কিছুই। সাসপেন্ড করা হলো আমাকে, আপিল করলাম। এদিকে খবরের কাগজে জোর লেখালেখি চলছে, তখনও ফৌজদারি আদালতে আমার বিচারের দাবি উঠেছে। একটা ব্যাপারে ততক্ষণে আমি পরিষ্কার বুঝে নিয়েছি, সবাই আমার বিরুদ্ধে। পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাকে। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে একটিমাত্র উপায় আছে, সেটা হচ্ছে প্রমাণ করা যে ডাক্তার নিরীহ নিরপরাধ লোক ছিলেন না। ডাক্তারের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজখবর করতে গিয়ে আসল বিপদে পড়লাম। নিজের অজান্তেই কারো হাতে ঘা দিয়ে বসেছি আমি। ফলে আমার বিরুদ্ধে শক্ত ক্রিমিনাল চার্জ আনা হলো, ইচ্ছাকৃত খুনের অভিযোগ। ঘটনার কয়েকদিন আগে একটা টিনেজার জুয়ার আড্ডায় হামলা করার সময় ডাক্তারের ছেলের সাথে হাতাহাতি হয়েছিল আমার। অবশ্য সেই আড্ডায় ডাক্তারের ছেলে ছিল কিনা জানতাম না আমি গতকাল পর্যন্ত। সেই হাতাহাতির সময় একা পড়ে যাওয়ায় মার খেয়েছিলাম আমি ওদের হাতে। আমি নাকি প্রতিশোধ নেবার জন্যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে খুন করেছি সাব্বিরের বাবা ডক্টর রুহুল আমিনকে। খুন করে নিজেকে বাঁচাবার জন্যে গল্প তৈরি করেছি যে পিস্তল বের করেছিলেন ডাক্তার। বেইল পেলাম না। বসকে ধরে হাজতে ঢোকার আগে আপনার সাথে দেখা করবার সুযোগ চেয়েছিলাম, উনি সে সুযোগ দিয়েছেন। 20 মিনিট সময় ছিল আমার হাতে, শেষ হয়ে গেল। সাহায্য পাবো আপনার মাসুদ ভাই? মৃদু হাসল রানা মাহবুবের উদ্গ্রীব মুখের দিকে চেয়ে। মাথা ঝাঁকালো, পাবে। একটা কলিং বেল টিপল রানা। সালমা এসে ঢুকতেই 4টে আঙুল দেখালো, অর্থাৎ 4টে ফান্টা। ডাক্তারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কি জানতে পেরেছ? জানতে পারলাম 5 লাখ টাকার ইন্স্যুরেন্স ছিল ডাক্তারের। গত 10 বছর ধরে নিয়মিত আহমেদ আলী ইনস্টিটিউটে জুয়া খেলতেন তিনি উঁচু স্টেকে। নিয়মিত হারতেন। বছর 4 আগে প্রায় সর্বস্ব খুইয়েছিলেন তিনি জুয়ায়। 1 বছর খুব কষ্টে কাটিয়েছেন, তারপরেই হঠাৎ জিততে শুরু করলেন অসম্ভব হারে। গত 3 বছর শেয়ার মার্কেটেও প্রচুর লাভ করেছেন। বর্তমান ব্যাংক ব্যালেন্স 15 লাখ টাকা। চেম্বার আছে একটা বাইতুল মোকাররমে, কিন্তু প্র্যাকটিস খুবই সামান্য। এত টাকা কিভাবে উপার্জন করছেন তিনি এত অল্প সময়ে জানা গেল না। ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে আমার কাছে। মনে হচ্ছে কেউ যেন আমার চোখ চিপে ধরতে চায়, দেখতে দিতে চায় না ডাক্তারের জীবনের এই দিকটা। ফানটা খেয়েই উঠে পড়ল ও সি জালাল শিকদার। মাহবুবকে বাইরে গিয়ে দাঁড়াতে বলে ঝুঁকে পড়ল টেবিলের উপর। একটা কথা বলে যাই, এ ব্যাপারে যখন যেমন দরকার আমার সাহায্য গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না মিস্টার মাসুদ রানা। সব রকম সাহায্য করব আমি আপনাকে। এটা কেবল মাহবুবের ব্যক্তিগত ব্যাপারই নয়, পুলিশ বিভাগের সম্মানও নির্ভর করছে এর উপর। এ ব্যাপারটা মুখ বুঝে মেনে নিতে হলে দায়িত্ব পালন করতে দ্বিধা আসবে পুলিশের মনে। পিস্তলটার কথা আপনি বিশ্বাস করেন? প্রশ্ন করল রানা। করি। চোখের ভুল যে হতে পারে না এমন নয়, কিন্তু নিশ্চয় ওই জাতীয় কিছু বের করেছিল ডাক্তার, নইলে গুলি করবে কেন মাহবুব? অন্য কিছু হলেও তো
সেটা আমাদের খুঁজে পাওয়ার কথা। কিছু একটা খুঁজে পেলে না হয় বুঝতাম ভুল দেখেছিল মাহবুব অন্ধকারে। কিছুই যখন পাইনি তখন নিশ্চয় কেউ সরিয়েছে সেটা। মাহবুবের কথা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। পুলিশের লোক ছাড়া বাইরের কেউ গিয়েছিল ঘটনাস্থলে? না। ঘিরে নিয়েছিলাম আমরা জায়গাটা। আপনার কোনো লোক করেননি তো কাজটা? কথাটা আমার মনেও জেগেছিল সেই রাতেই। আমি নিজ হাতে সার্চ করেছি প্রত্যেককে, পাইনি। ঠিক আছে মিস্টার শিকদার, প্রয়োজন হলেই আপনার শরণাপন্ন হব আমি। বেরিয়ে গেল ভারী পা ফেলে জালাল শিকদার। দরজা পর্যন্ত এগিয়ে দিল ওকে রানা। চট করে সারা ঘরে একবার চোখ বুলালো সোহানা। যা খুঁজছিল পেল না। ও কি আশা করেছিল একটা লাল টেলিফোন সেট দেখতে পাবে এ কামরায়? বাথরুমের দরজা খুলে উকি দিল গিল্টি মিয়া। 3। রানার পিছু পিছু সিনেমা হল থেকে চোরের মতো বেরোচ্ছিল সোহানা। পিছন থেকে আঁচল ধরে টানলো নায়লা। কিরে, তোর না অসম্ভব মাথা ধরেছে? ফিসফিস করে জিজ্ঞেস করলো নায়লা। সেরে গেছে। লজ্জায় লাল হয়ে গেল সোহানা। কেউ টিপে দিয়েছে বুঝি? যা অসভ্য কোথাকার। বল না কোনজন, সামনেরটা না তোর পিছনেরটা? কোনো মতে নায়লার হাত থেকে ছাড়া পেয়ে বা গাড়িতে এসে উঠল সোহানা। এবার কোন দিকে যাবে জিজ্ঞেস করলো সোহানা। চলো শুধু শুধু ঘুরে বেড়াই খানিক। গাড়ি ছেড়ে দিল রানা। মাহবুব সাহেবের ব্যাপারটা ভুলতে পারছি না। কি ভাবছো? ভাবছি পিস্তলটা যাবে কোথায়। এ ব্যাপারে দারোগার কোনো হাত নেই তো? ভুল লাইনে ভাবছো তুমি সোহানা। সোজা সরল ও সৎ অফিসার হিসেবে শিকদার সাহেবের সুনাম প্রতিষ্ঠিত। সততার জন্যে প্রমোশন হয়নি তার গত 15 বছর। মাহবুব ছেলেটা তার নিজের হাতে গড়া। তাছাড়া মাহবুবের অনুরোধ অনায়াসেই উপেক্ষা করতে পারত সে। তার যদি হাত থাকতো তাহলে আমার কাছে নিয়ে আসতো না ওকে। তাহলে যাবে কোথায় সেটা? সেক্ষেত্রে ভাবতে হয় যে চোখের ভুল হয়েছিল মাহবুব সাহেবের। অনেকটা স্বগত কণ্ঠে বলল সোহানা। কিভাবে এগোতে চাও তুমি? কোনো সূত্র দেখতে পাচ্ছি না। একমাত্র উপায় সূত্র তৈরি করে নেওয়া। পুরো ব্যাপারটা শুনে মনে হচ্ছে কোথাও শক্ত একটা গিঁট আছে। কিন্তু গোড়া থেকেই আরম্ভ করতে হবে আমাদের। প্রথমেই ওই বাড়ির লোকজনের সাথে আলাপ করতে হবে। তারপর ভেবে দেখব কোন পথে এগোনো যায়। চলো না এখনই যাই। তর্স হয়েছে না বুঝি? হাসলো রানা। ঠিক আছে চলো। কার পার্কে গাড়ি রেখে নেমে পড়ল ওরা। শেষ বিকেল। আধার হতে আরও আধ ঘন্টা। দেয়াল ঘেরা বিরাট কম্পাউন্ড। 12, 13 ও 14 নম্বর লেখা 3টে ফ্ল্যাট বাড়ি পাশাপাশি। 3টে নিয়ে 1 ইউনিট। মালিক খুব সম্ভব একজনই। চমৎকার সুন্দর প্ল্যান মাফিক সাজানো, ছবির মতো। মাহবুব কোন ঝোপটার আড়ালে লুকিয়েছিল বুঝতে অসুবিধা হলো না ওদের। সমস্ত ঘটনা যেন চাক্ষুষ দেখতে পেল রানা। পুকুরের ধার পর্যন্ত গেল ওরা পাশাপাশি হেঁটে। সোহানাকে মাথা নিচু করে এদিক ওদিক তীক্ষ্ণ চোখে চাইতে দেখে হাসল রানা। পিস্তলটা খুঁজছে সে। তেতলা ও দোতলার বাসিন্দাদের কাছে জানা গেল না বিশেষ কিছুই। প্রত্যেক তলায় 3টে করে ফ্যামিলি। বড়লোকি চালের 3 কামরা বিশিষ্ট ফ্ল্যাট। ফ্ল্যাট না বলে এগুলোকে অ্যাপার্টমেন্ট বলাই ভালো। ভাড়াটেরা বেশিরভাগই হয় একা নয়তো স্বামী স্ত্রী ও 1 সন্তানের পরিবার। প্রত্যেকে বড়লোক। কেউ কারো খবর রাখে না। সবাই প্রশ্ন না করেই ধরে নিল যে ওরা IBর লোক। সাবধানে জবাব দিল প্রতিটা প্রশ্নের। অনেকে ডাক্তারকে দেখেনি কোনো দিন এ বাড়িতে আসতে। কেউ কেউ আবার জানেই না যে এ বাড়িতে মিসেস জোন্স বলে কোনো বৃদ্ধা মহিলা থাকে। শহুরে জীবন, যে যার তালে ব্যস্ত। অন্যের ব্যাপারে মাথা ঘামাবার অবসর নেই। দুজন জানালো স্লিপিং পিল খেয়ে ঘুমায় তারা। সে রাতে কি ঘটেছিল টেরই পায়নি। পরদিন খবরের কাগজে দেখেছে। নিচে নেমে এলো ওরা। মিসেস জোন্সের কলিং বেল টিপল। দরজাটা সামান্য ফাঁক করে সেই ফাঁকে চোখ রাখল বৃদ্ধা। অপরিচিত লোক দেখলেই দরজা বন্ধ করে দিচ্ছিল। চট করে বলল রানা, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই মিসেস জোন্স।
গত মঙ্গলবারের গোলাগুলির ব্যাপারে। ঠিক বুঝতে পারছি না, আপনার কি আসার কথা ছিল? কোনো অ্যাপয়েন্টমেন্ট? ডক্টর রুহুল আমিনের মৃত্যুর ব্যাপারটা তদন্ত করছি আমরা। ডাক্তারের নামটা উচ্চারণের সাথে সাথেই খুলে গেল দরজাটা। তবু একটু অনিশ্চয়তা ছিল। সোহানাকে দেখে আশ্বস্ত হলো বুড়ি। এসো মা, এসো, বসো তোমরা। চা তৈরি করছিলাম। চায়ের সাথে আর কি খাবে? বিস্কুট ওলাটা আসছে না কদিন ধরে। উইলি মারা যাওয়ার আগে থেকেই পাউরুটি আর বিস্কুট দিয়ে যায় লোকটা আমাকে বাড়িতে এসে। এ বাড়িতেও আসে একদিন পর একদিন। কই, বসো। বসলো ওরা পৌরাণিক যুগের একটা সোফায়। কচমচ করে আপত্তি জানালো জীর্ণ স্প্রিংগুলো। সেই সাথে গড় গড় একটা আওয়াজ এলো টেবিলের নিচ থেকে। একটা ঝুড়িতে বসে কটমট করে চেয়ে আছে ওদের দিকে বুড়ো এক অ্যালসেশিয়ান। চুপ করো টম, আঙুল তুলে শাসন করলো বৃদ্ধা কুকুরটাকে। অভদ্রতা করো না দুষ্টু, তোমার খেলনা চুরি করবে না এরা। সোহানার দিকে ফিরে বলল, ভয় পেও না মা, টম আমার খুবই ভালো মানুষ। বুড়ো হয়ে গেছে তো, দাঁত পড়ে গেছে সব। ডাক্তার সাহেব বলেছিলেন ওর দাঁত বাঁধিয়ে দেওয়া যায় কিনা জিজ্ঞেস করবেন ডেন্টিস্টকে। খুব ভালো মানুষ। মেরে ফেললো ওরা গুলি করে। আমাদের দুজনের আর কেউ থাকলো না। আপনার আত্মীয় স্বজন নিশ্চয় আছে, বলল সোহানা। কেউ নেই, কেউ না। আমি আর টম শুধু আছি, একা। উদাস শোনালো বৃদ্ধার কণ্ঠ। ঘরের কোনো একটা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো বৃদ্ধা। একটা চায়ের পট তুলল কাপা হাতে। দু হাতে পট ধরে কাপে ঢাললো চা। তবু কিছুটা পড়ে গেল টেবিলের উপর। রানা বা সোহানাকে দিতে ভুলে গিয়ে নিজেই খেতে শুরু করলো। মগ্ন কণ্ঠে বলে চলল, কথা বলার মতো কেউ নেই। বুড়ো হয়ে গেলে কেউ কেয়ার করে না। একমাত্র ডাক্তার ভালোবাসত আমাদের। এই বাড়িটাও খুঁজে দিয়েছিল ডাক্তারই। প্রত্যেক মঙ্গলবার এসে দেখে যেত কেমন আছি। ডাক্তারকে কি আপনার সম্পত্তির উত্তরাধিকারী করেছিলেন? জিজ্ঞেস করলো রানা। কথাটা খেয়াল করলো না বৃদ্ধা। কুকুরটার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। একটা রবারের পুতুল চিবোচ্ছে কুকুরটা, আর অগ্নিদৃষ্টি বর্ষণ করছে রানা ও সোহানার দিকে। ডাক্তার ছাড়া কাউকে দেখতে পারে না টম। ওই পুতুলটা উপহার দিয়েছিল ডাক্তার ওকে ওর জন্মদিনে। সেই জন্যেই এত প্রিয় ওটা ওর। মান অভিমানের খেলা চলতো ওর ডাক্তারের সাথে। প্রায়ই কিছু না কিছু আনতো ডাক্তার ওর জন্যে। মাঝে মাঝে ভান করতো যে ভুলে গেছে, কিছুতেই আর বের করে না। আশায় আশায় থাকতো। আমি ভাবতাম বুঝি সত্যিই ভুলে গেছে, কিন্তু না। শেষ মুহূর্তে যাবার সময় বলতো, এই দেখো কি এনেছি তোমার জন্যে। 2 ফোঁটা জল ঝরে পড়ল বৃদ্ধার ভাঁজ ভাঁজ গালের উপর। রুমাল দিয়ে মুছল সে চোখের পানি। ডাক্তারকে আপনার সম্পত্তির উত্তরাধিকারী করেছিলেন নিশ্চয়? আবার প্রশ্ন করল রানা। না না, তা কী করে করব? আপনার কথা শুনে মনে হচ্ছে তিনি ছিলেন আপনার সন্তানের মতো। আপনার আর কোনো আত্মীয় স্বজন নেই যখন। কিন্তু ব্যাংকের টাকাগুলো তো আমার নয়। যতদিন বেঁচে আছি সুদের থেকে টাকা পাবো, কিন্তু আমার মৃত্যুর পর টাকাগুলো পাবে সরোজিনা হাসপাতাল। উইলি আমার স্বামী সেই ব্যবস্থাই করে গেছে। রানা বুঝলো ওদিক থেকে অগ্রসর হয়ে লাভ নেই। সম্পত্তি লোভী ডক্টর রুহুল আমিনকে দাঁড় করানো যাচ্ছে না। বলল, অনেক ধন্যবাদ মিসেস জোন্স, আপনার সাথে পরিচিত হয়ে খুবই খুশি হলাম। আমরা আসি এখন। বহুদিন পর কথা বলার সুযোগ পেয়ে ওদের ছেড়ে দেবার বিশেষ ইচ্ছে দেখা গেল না বৃদ্ধার। কিন্তু উঠে দাঁড়াতে দেখে আপত্তি করলো না। বলল, আবার এসো বাবা, তুমি ভাগ্যবান। খুব সুন্দর বউ পেয়েছ। কখনো কষ্ট দিও না ওর মনে। বেরিয়ে এলো ওরা বাইরে। বাকি রইল 2টো ফ্ল্যাট। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। দেরি হয়ে গেছে বুড়ির ওখানে। মিসেস জোন্সের ঠিক পাশের ফ্ল্যাটটায় থাকে কে হক। দরজায় নেমপ্লেট লাগানো। বেল টিপে কোনো সারা শব্দ পাওয়া গেল না। লেটার বক্সের ঠাসা চিঠি আর দরজার নিচে জমা খবরের কাগজ দেখে বোঝা গেল এ ফ্ল্যাটের ভাড়াটে গত কয়েকদিন ধরে অনুপস্থিত। বাকি রইল কামরুজ্জামান চৌধুরী।
বার কয়েক বেল টিপতেই ভিতর থেকে চটুল পুরুষ কণ্ঠস্বর শোনা গেল। আগে দেখো বাবা, সাহায্য হবে না, দরজাটা খুলুন, কিছু কথা আছে। বুঝতে পেরেছি বাবা, তোমার অনেক দুঃখ। 3 দিন 3 রাত না খেয়ে আছো, কিন্তু আমিও না খাওয়া, আমারও অনেক দুঃখ। এখানে সুবিধা হবে না, আগে দেখো। হাসলো রানা ও সোহানা পরস্পরের দিকে চেয়ে। গলার স্বরটা আরেক পর্দা চড়িয়ে রানা বলল, ডক্টর রুহুল আমিনের মৃত্যুর ব্যাপারে তদন্ত করছি আমরা। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। দরজা খুলে ফুল প্যান্ট আর গেঞ্জি পরা হাসি মুখ এক অল্প বয়সী যুবক বলল, খোদার কসম, বিশ্বাস করুন আমি খুন করিনি। সোহানাকে দেখেই সপ্রতিভ বিব্রত কণ্ঠে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আসুন ভিতরে আসুন, বিরক্ত করলাম আপনাকে। ড্রয়িং রুমে ঢুকলো ওরা যুবকের পিছন পিছন, বসলো সোফায়। না না, মোটেই না, রাত 10টা পর্যন্ত আমার অফ। আলনা থেকে টান দিয়ে একটা হাওয়াই শার্ট নিয়ে পরে ফেললো কামরুজ্জামান চটপট। বলুন, কি সাহায্য করতে পারি আপনাদের? ডাক্তারের মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? প্রশ্ন করলো রানা। আকাশে। ওদের দুজনকে একটু অবাক হয়ে চাইতে দেখে বলল, খোদার কসম, তার মানে আপনি একজন পাইলট? শিশু সুন্দরী মহিলা, আর আমার মার কাছে আমি পাইলট। আসলে আমি PIA-3 বাংলাদেশ বিমানের একজন কো পাইলট। হাসলো কামরুজ্জামান। তারপর একটু গম্ভীর হয়ে বলল, আপনারা খুব সম্ভব সাব ইন্সপেক্টর মাহবুব আলমের হয়ে তদন্ত করছেন। হ্যাঁ। আপনার পরিচয়টা জানতে পারি কি? আমার নাম মাসুদ রানা, আর ইনি সোহানা চৌধুরী। আমাদের মনে হয় ঘটনার সবটা প্রকাশ পেলে হয়তো বিপদ থেকে উদ্ধার পাবে মাহবুব। আপনাদের সাহায্য করতে পারলে আমি খুবই সুখী হতাম। কিন্তু দুঃখের বিষয়, সে রাত্রে আমি ঢাকাতেই ছিলাম না, লন্ডন থেকে আসছিলাম। কিন্তু ঝড় বৃষ্টির জন্যে গতি পরিবর্তন করে দমদমে জাহাজ নামাতে বাধ্য হয়েছিলাম। আমার জীবনের ট্র্যাজেডি হচ্ছে এটা। যেখানে জমজমাট চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটবে, আমাকে থাকতে হবে তার থেকে দূরে। কোনোদিনই অন দ্য স্পট থাকার সুযোগ হয় না। ডাক্তার রুহুল আমিনকে চিনতেন আপনি? জীবনে কোনো দিন দেখিনি। অন্যান্য ভাড়াটেদের সাথে আলাপ করলে? সবার সাথেই আলাপ করেছি, আপনার পাশের ফ্ল্যাটের হক সাহেব ছাড়া। মনে হচ্ছে উনি ঢাকার বাইরে আছেন। ওর সম্পর্কে কিছু জানেন? মুচকি হাসলো পাইলট। হক সাহেব নয়, হক মেম সাহেব, মিস কুমকুম হক, মডেল, ফটোগ্রাফারের জন্য পোজ দেয়। ওর সৌন্দর্য সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু খাতির জমাতে পারিনি অনেক চেষ্টা করেও। কামরুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ওরা। কুমকুম হকের দরজার কাছে জমে থাকা গত কদিনের পত্রিকাগুলো উল্টে পাল্টে দেখলো রানা। লেটার বক্সের চিঠিগুলো উল্টে পাল্টে দেখলো। তারপর সোজা গাড়িতে গিয়ে উঠল। যে তিমিরে সেই তিমিরেই, তাই না? প্রশ্ন করলো সোহানা। জবাব দিল না রানা। কি যেন ভাবছে সে। গাড়িটা সোজা সোহানার বাড়ির গেটে এসে থামল। শোনো সোহানা, কাল আমরা দুজন দুদিক থেকে চেষ্টা করব। দুপুর ঠিক 2টোর সময় লাঞ্চ খাবো আমরা একসাথে চ্যাংওয়া রেস্টুরেন্টে। আমাকে কি করতে হবে? তুমি কুমকুম হক সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। মেয়েটা কোথায় গেল জানতে হবে আমাদের। মাহবুবের ব্যাপারের সাথে মেয়েটার কোনো সম্পর্ক থাকতে পারে। অবশ্য নেহাত কোইন্সিডেন্সও হতে পারে। কিন্তু দোরগোড়ায় পড়ে থাকা পত্রিকাগুলোতে লক্ষ্য করলাম সবচেয়ে পুরনো কাগজটা গত বুধবারের, অর্থাৎ ডক্টর রুহুল আমিনের মৃত্যুর পরদিন থেকে মেয়েটা অনুপস্থিত। 4 পরদিন সকালে ফোন করলো সোহানা অফিসে। সোহেল ধরল টেলিফোন। আজকে অফিসে আসতে পারছি না, ভয়ানক শরীর খারাপ, মাথা ধরেছে। জানি আমি, বলল সোহেল। কি করে জানলেন? ফোন করেছিল রানা। ঠিক আছে, না এলেও চলবে, ছুটি মঞ্জুর। সোহানা ভাবল সোহেলকে চমকে দেওয়ার জন্য জিজ্ঞেস করবে লাল রিসিভারে ফোন এসেছিল কিনা, কিন্তু চেপে গিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, অ্যাকসেপ্টেড। কুমকুম হকের খবর কোথায় পাওয়া যাবে ভাবল সোহানা কিছুক্ষণ। অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোর নম্বর টুকে নিল ফোন গাইড থেকে। এক এক করে ফোন করতে শুরু করলো সে।
কুমকুমের বান্ধবী সে, কলকাতা থেকে এসেছে। ইনসার্ট অ্যাডভার্টাইজিং এজেন্সিতে জানা গেল কিছুদিন আগে তারা 3 দিনের জন্য নিয়োগ করেছিল কুমকুম হককে। ফটোগ্রাফার শরীফ আহমেদের কাছে ওর খবর জানা যেতে পারে। শরীফ আহমেদের ঠিকানা লিখে নিয়ে ধন্যবাদ জানিয়ে ফোন ছেড়ে দিল সোহানা। পুরানো পল্টনে শরীফ স্টুডিও। সোজা গিয়ে হাজির হলো সোহানা। স্টুডিওটা দোতলায়, একটা সিঁড়ির দিকে তীরচিহ্ন দেয়া আছে। দোতলায় উঠে বারান্দা ধরে এগোচ্ছিল সোহানা। এমন সময় বজ্রগম্ভীর এক কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। চিৎকার করে উঠল কে যেন, হোল্ট! শব্দের উচ্চ খুঁজতে গিয়ে এদিক ওদিক চাইতেই গর্জন করে উঠল অদৃশ্য কণ্ঠস্বর, না না না, মাথা নাড়িও না, আলোটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। নাকের পাশে যে শেডটা পড়েছে ওটা চাই। একটু ডান দিকে ঘোরাও মাথা। হ্যাঁ, ন্যাচারাল থাকার চেষ্টা করো। বাহ, সুন্দর। মিষ্টি করে একটু হাসিও দেখি। ব্যাপার বুঝতে পেরে হেসে ফেলল সোহানা। ক্লিক করে শব্দ হলো একটা। দরজার আড়াল থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো চকচকে টাকওয়ালা বেটে খাটো পুরো এক ভদ্রলোক। টাকের আশেপাশে সামান্য যা চুল আছে সেগুলো পাকা এবং উস্কো খুস্কো। আস্ত একটা পাগল। হাতে একটা 2.8 লেন্সের রোলিফ্লেক্স ক্যামেরা। সপ্রশংস দৃষ্টিতে দেখছে শরীফ আহমেদ সোহানার আপদ মস্তক। বলল, দারুণ ফটোজেনিক ফেস তো তোমার, কপাল ভালো। সানশাইন অ্যাডভার্টাইজার্সদের লাকে একটা পাওয়া যায় এমন ফিগার আর ফেসের কম্বিনেশন। কিন্তু সিনেমায় না নেমে মডেল হতে গেলে কেন তুমি? এসো ভিতরে এসো। কি নাম তোমার? ঘরে ঢুকে একটা সোফায় বসলো সোহানা। বলল, সোহানা চৌধুরী। খুব ভালো নাম। এক আঙুল তুলে চোখ পাকিয়ে যেন শাসন করছে এমনিভাবে বলল শরীফ আহমেদ, যেন বলতে চায়, খবরদার নামটা চেঞ্জ করে ফেলো না আবার। চেহারার সঙ্গে খুব মানিয়েছে নামটা। সোহানা মানে অবশ্য জানি না, কিন্তু যাই হোক খুব ভালো, খুব ভালো। জানো, F8 আর স্পিড 60 দিয়ে তুললাম ছবিটা। ন্যাচারাল লাইট কন্ট্রোল করা মুশকিল। কন্ট্রাস্ট রেশিও 1:4 না হলে ফেস স্টাডি ভালো আসে না। হাইলাইটে এক্সপোজ করলাম, ওদিকে নেগেটিভ ডেভেলপমেন্ট 50% বাড়িয়ে নেব, ফলে চমৎকার টেক্সচার আসবে। F8 দেয়াতে ডেপথ অব ফিল্ড পাচ্ছি বেশি। উদ্ভ্রান্ত সাধকের দৃষ্টিতে সোহানাকে এপাশ ওপাশ থেকে দেখছে শিল্পী। আমি এসেছি সে তো দেখতেই পাচ্ছি, তাড়াহুড়োর কিছু নেই। আগে চা খেয়ে নাও, তারপর স্টুডিওর ট্যাংস্টন লাইটে দুটো 120 আর একটা 35 রোল তুলব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তোমার সেমি নুড যা আসবে না, দারুণ। এরকম ফিগার না পেলে ছবি তুলে তৃপ্তি নেই। হঠাৎ সচকিত হয়ে চাইল শিল্পী সোহানার দিকে। কস্টিউম কোথায়? কস্টিউম নিয়ে আসতে বলেছিলাম না? সুইমিং পুলের ছবি কী করে হবে কস্টিউম ছাড়া? এতক্ষণে একটু কথা বলার সুযোগ পেয়ে চট করে বলল সোহানা, আমি ছবি তুলতে আসিনি। তবে? যেন দুর্বোধ্য কোনো বিদেশি ভাষা শুনছে শরীফ আহমেদ, কিন্তু বুঝতে পারছে না। আপনার এক মডেলের বন্ধু আমি, ওর খোঁজে এসেছি। হা করে চেয়ে রইল কিছুক্ষণ শিল্পী। তারপর বলল, তোমাকে মানে আপনাকে? সানশাইন? জি না।